বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় দ্যাট মিন্স বৃত্ত, এই অধ্যায়ের উপপাদ্য 2 এখন আমি এটা সমাধান করে দিব। দেখো আমি আগের ক্লাসের মধ্যে উপপাদ্য 1 এটা দেখো ওইটা আমি একদম সহজে বুঝিয়ে দিয়েছি। যখন তোমাকে দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে বলবে, কি বললাম, যখন তুমি দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করবে এটা কিভাবে করতে হবে, তার যে শর্তগুলো, অর্থাৎ দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার যতগুলো শর্ত আছে এগুলো আমি একদম ডিটেলস সহজে বুঝিয়ে দিয়েছি। তো তোমাদেরকে বলবো এই ক্লাসটি করার আগে তোমরা অবশ্যই আগের ক্লাসটি করে তারপর এটা করিও, তাহলে ভালো বুঝতে পারবে। ঠিক আছে, তাও আমি এখানে চেষ্টা করবো একদম তোমাদেরকে সহজে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি আর কথা না বেরিয়ে এখন এটি সমাধান করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। ওকে, দেখো আমাকে প্রশ্নের মধ্যে কি বলছে। দেখো আমাকে বলছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। আমাকে বলছে বৃত্তের মধ্যে, দেখো বৃত্তের মধ্যে তুমি যতগুলো যে আঁকবে এগুলা কি সমান। ঠিক আছে, দেখো সকল সমান যে, তো দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তের কি আছে, কেন্দ্র আছে তাই না, তো আমি নাম দিয়ে ধরি এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। ঠিক আছে, তো আমাকে বলছে বৃত্তের সকল সমান যে, তো আমাকে যে আঁকতে বলছি এবং যে কি সমান তাই না, তো আমি এখানে দুইটা যে অঙ্কন করেছি এবং তারা কি সমান, তো আমি নাম দিয়ে ধরি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাই তো। তাহলে এ বি এবং আরেকটা এখানে কি সি এবং এটা হচ্ছে ডি। তো এ বি এবং সি ডি দুইটি যে অঙ্কন করছি এবং তারা কি সমান, এ বি এবং সি ডি যে সমান। তো দেখো আমি এখানে লিখতেছি, আমাকে তারা বলে দিয়েছে এ বি ইজ ইকুয়াল টু সি ডি, এই দুইটা যে পরস্পর সমান। ওকে, সমান হলে আমাকে বলছে যে প্রমাণ করে যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। দেখো যে সকল সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, অর্থাৎ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, এখান থেকে এ বি যে এবং সি ডি যে সমান দূরত্বে অবস্থিত, এটা আমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো দেখো আমি এখানে দেখাচ্ছি। তাহলে এখানে কি লিখবে যে ই নাম দিয়ে যে এ বি, দেখো আমি এ বি যার উপর ও ই লম্ব অঙ্কন করেছি এবং সিডি যার উপর ও এফ লম্ব অঙ্কন করেছি। ঠিক আছে, তো এখন আমাকে প্রমাণ করতে বলছে যে ও ই, দেখো আমাকে প্রমাণ করতে বলছে ও ই ইজ ইকুয়াল টু ও এফ, এই যে ও ই ইজ ইকুয়াল টু ও এফ, এটা আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, তো দেখো আমি এখন প্রমাণ করতেছি। তো এখন লিখবে যে বিশেষ নির্বাচন, তাই না। আচ্ছা, এখানে কিছু অঙ্কন করতে হবে। আচ্ছা, আমি এটা একটু পরে লিখতেছি। হ্যাঁ, দেখো এখন তুমি কি লিখবে যে বিশেষ নির্বাচন, তো এখান থেকে লেখো যে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, দেখো এটা হচ্ছে নির্বাচন, অনেকে লেখে নির্বাচন, ওটা কিন্তু ভুল, এটা হচ্ছে নির্বাচন। ঠিক আছে, তো কি লিখবে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। ঠিক আছে, তো লিখবে যে মনে করি, দেখো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তাই না। তো লেখো যে বৃত্তে এ বি এবং সি ডি দুইটি সমান যে, তো লিখবে এ বি ও সি ডি, তাই না, এ বি ও সি ডি দুটি সমান যে, তো লেখো যে দুটি সমান যে। আশা করি বুঝতেছো। আচ্ছা, তো এখন দেখো আমাকে এখন প্রমাণ করতে বলছে যে ও ই ইজ ইকুয়াল টু ও এফ, তাই না। তো লিখবে যে প্রমাণ করতে হবে যে দেখো কি বলছে আমাকে ও ই, তাই না, ও ই ইজ ইকুয়াল টু ও এফ। ওকে, তাহলে ও ই ইজ ইকুয়াল টু ও এফ, এটা আমাকে প্রমাণ করতে বলছে, তো লিখলাম এটা। এখন দেখো এখন আমাকে এখানে কিছু অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি, যে আমি ও কমা এ এবং ও কমা সি যোগ করব। ঠিক আছে, এবং ও ই এ বির উপর লম্ব অঙ্কন করব এবং ও এফটা সি ডির উপর লম্ব অঙ্কন করেছি। তো এটা এখন আমাকে বলতে হবে অঙ্কনের মধ্যে, তো লিখবে যে অঙ্কন। দেখো তো আমি এখানে কি করেছি, দেখো আমি এখানে লিখেছি, দেখো যে ও ই এ বির উপর লম্ব, তাই না,
এবং ও এফ সিডির উপর লম্ব। তো লিখবে যে এ বি, এই যে দেখো এ বি, দেখো এ বি ও সিডি, কি লিখবে এ বি ও সিডি জের উপর। তো কি লিখলাম যে এ বি ও সিডি জে দ্বয়ের উপর যথাক্রমে, তো লিখবে যথাক্রমে কি লিখেছি, দেখো যে এ বি ও সি ডি জেদের উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব, তাই না? তো ও ই ও এফ, দেখো ও ই ও এফ লম্ব অঙ্কন করি। তো লিখবে যে ও ই ও এফ লম্ব অঙ্কন করি। অঙ্কন করি, ওকে। এবং এখানে কি করেছো, ও কমা এ এবং ও কমা সি যোগ করতে হবে। তো লিখবে এখানে ও কমা এ এবং ও কমা সি যোগ করি। তো দেখো তো আমি এখানে যোগ করেছি ও কমা এ এবং ও কমা সি যোগ করি। তো লিখবে যে ও অবশ্যই কমা দিবে, ঠিক আছে, ও কমা এ এবং ও কমা সি যোগ করি, ওকে। তো এটাই কি আমাদের অঙ্কন। এখন আমাকে প্রমাণ করতে হবে যে ও ই ইজ ইকুয়াল টু ও এফ। তো লিখবে এখানে প্রমাণ, তাই না? তো লেখো যে প্রমাণ। তাহলে তোমাকে যখন প্রমাণ করতে বলবে, তোমাকে যাই প্রমাণ করতে বলুক না কেন, তুমি অবশ্যই দুইটা ত্রিভুজ নিবে। কি বললাম, তুমি দুইটা ত্রিভুজ নিবে। দেখো এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ। তুমি দুইটা ত্রিভুজ নিয়ে এই দুইটা ত্রিভুজ আগে সর্বসম প্রমাণ করবে। আমার কথা ভালো করে বুঝিও, তুমি দুইটা ত্রিভুজ নিয়ে আগে এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করবে। তুমি যদি দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারো, তাহলেই তোমাকে যা নিয়ে আসতে বলছে, অর্থাৎ তোমাকে যা প্রমাণ করতে বলছে, তুমি তা লিখতে পারবে, ঠিক আছে। তো যেহেতু আমাকে ও ইজ ইকুয়াল টু ও এফ এটা প্রমাণ করতে বলছে, আগে আমি এ ত্রিভুজ এবং এ ত্রিভুজ সর্বসম প্রমাণ করব, তারপর আমি বলতে পারবো যে ও ই ইজ ইকুয়াল টু ও এফ, ঠিক আছে। তো আমি এখন লিখতেছি। তো কি লিখবি যে ত্রিভুজ, তাই না? তো লেখো ত্রিভুজ ও এ ই, ও ত্রিভুজ, দেখো ও সি এফ, তাই না? ও সি এফ এর মধ্যে, তো লিখবে যে এর মধ্যে। দেখো তো এর মধ্যে কি বলা যায়, যে এর মধ্যে দেখো বলা যাবে যে ও এ ইজ ইকুয়াল টু কত, ও সি, তাই না? তো লিখবে যে ও এ, দেখো ও এ ইজ ইকুয়াল টু ও সি, তাই না? কেন, দেখো এটা কেন সমান, কারণ তারা কি একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো এটাও কি এই বৃত্তের ব্যাসার্ধ, ও এটা এবং ও সি কত, এই একই বৃত্তের ব্যাসার্ধ। তো লিখে দিবে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তো লিখে দেওয়া হয়েছে ব্যাসার্ধ। আশা করি বুঝতে পারতেছো, ব্যাসার্ধ, ওকে। এবং দেখো তো, আচ্ছা আরেকটা কথা দেখো, যখন তুমি দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করবে, দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করার চারটা শর্ত আছে। আমি এগুলো আমার আগের ক্লাসে বলেছি, তাও এখানে বলতেছি, শুনো। যখন দেখো যদি একটা ত্রিভুজে তিনটা বাহু, ভালো করে শুনিও, যদি একটা ত্রিভুজে তিনটা বাহু অপর ত্রিভুজের তিনটি বাহু সমান হয়, তখন ত্রিভুজদ্বয় সর্বসম। তারপর আরেকটা হচ্ছে যে যদি একটা ত্রিভুজে তিনটি কোণ অপর ত্রিভুজে তিনটি কোণের সমান হয়, তাও কি ত্রিভুজদ্বয় সর্বসম হবে। দেখো আরো বলা যায় এখান থেকে, যে যদি একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ অপর ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ সমান হয়, তখন ত্রিভুজদ্বয় সর্বসম হয়। লাস্ট হচ্ছে
যে যদি একটি ত্রিভুজের দুইটি কোণ, কি বললাম, দুইটি কোণ এবং একটি বাহু অপর ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহুর সমান হয়, তখন ত্রিভুজদ্বয় সর্বসম তুমি লিখতে পারবে। এগুলো আমি ডিটেলস একদম ব্যাখ্যা সহ আমার আগের ক্লাসে এগুলো বলেছি। ওদেরকে বলবো তোমরা এই ক্লাসটি করার আগে যদি পারো আমার প্রথম ক্লাসটি করে তারপরে যেটা করিও, তাহলে আরও বেশি বুঝতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে লিখবে, কি লিখবে, যে দেখো এখানে কি বলা যাবে যে এ ই ইজ ইকুয়াল টু সি এফ। কেন? কারণ দেখো ও ই হচ্ছে এ এর উপর লম্ব। শুনো একটা কথা বলি, মনে রাখবে, যদি তুমি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যার উপর লম্ব অঙ্কন করো, ঠিক আছে, লম্ব অঙ্কন করো, তখন দেখো এটা কিন্তু লম্ব, যে এটা কি, এটা হচ্ছে লম্ব, এটাও কি, এই যে লম্ব, দেখো মনে রাখবে এই চিহ্ন মানে কি, লম্ব, দ্যাট মিনস 90 ডিগ্রি। তো দেখো যেহেতু ও ই এ এর উপর লম্ব, তাহলে এ বি কি সমান দুইটা খণ্ডে ভাগ হয়েছে, মানে এ ই এবং সি এফ কি আমার সমান হবে। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। আমি এখানে লিখতেছি, দেখো কি লিখবে এখানে, যে এ ই, তো লেখো যে এ ই ইজ ইকুয়াল টু সি এফ, তাই না? তো লিখবে যে সি এফ। এটা কেন সমান, দেখো এটা কেন সমান এখানে সাইড নোটে লিখে দিবে, কি লিখবে, যে দেখো এখানে লিখবে যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, কি বললাম, লিখবে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করি। তো এটা এখন লিখে দিবে, কি লিখবি, বৃত্তের কেন্দ্র, তাই না? তাহলে এখানে কি লিখবে, যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করি। তোমরা এগুলো সাইড নোটে লিখে দিবে, ঠিক আছে, লিখলে ভালো হয়, আর অবশ্যই এটা মুখস্থ রাখবে। ওকে, আচ্ছা এখন দেখো তো আবার কি বলা যাবে, যে কোণ ও ই এ ইজ ইকুয়াল টু কোণ ও এফ সি, তাই না? কারণ এই কোণটা কত, 90 ডিগ্রি, এই কোণটা কত, 90 ডিগ্রি, তাই তো? তো লিখবে যে কোণ ও ই এ ইজ ইকুয়াল টু কোণ ও এফ সি। তো এখান থেকে লিখে দিবে যে, আচ্ছা এখানে মনে জায়গা স্বল্পতা আছে, আমি এখানে দেখাচ্ছি, হ্যাঁ এখানে মনে দেখা যাচ্ছে না, আমি এখানে লিখতেছি, তোমরা বুঝে নিও। তাহলে এখানে কি লিখবে, যে কোণ ও ই এ, তাই না? তো লেখো যে কোণ, আচ্ছা এবং দিয়ে নিও, হ্যাঁ এখানে এবং দিও, যে এবং কি লিখবে, যে এবং কোণ, তাই না? তো লেখো যে এবং কোণ ও ই, দেখো এই যে ও ই এ, তাহলে ও ই এ ইজ ইকুয়াল টু কোণ ও এফ সি, এই যে কোণ ও এফ সি। এটা কেন সমান, যেহেতু এক সমকোণ, এই যেখানে লিখে দিবে যেহেতু এক সমকোণ, তাই না? এটা এখানে লিখে দিবে যে 1 সমকোণ। আশা করি দেখতে পাইতেছ, এই যে এটা এখানে লিখে দিবে, যে এখানে কি লিখবে, যেহেতু 1 সমকোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো তো এই ত্রিভুজের, দেখো তো এই ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ, এই ত্রিভুজের দুইটি বাহু, দেখো এই বাহু, দেখো এই বাহু এই বাহু সমান, তাই না? আবার এই বাহু এই বাহু সমান এবং এই কোণ সমান। তাহলে এই ত্রিভুজ, দেখো এই ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ, এই ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ সমান, তাই না? যেহেতু সমান তারা কি অবশ্যই সর্বসম। আমি একটু আগে মাত্র বলেছি সর্বসম হওয়ার যে শর্তগুলো ছিল এখানে কি তা প্রয়োগ হয়েছে। তো লিখবে অতএব, অতএব ত্রিভুজ ও, তাই না, ও কি লিখবে, যে ত্রিভুজ ও, এই যেটা ত্রিভুজ ও এ ই, লেখো ত্রিভুজ ও এ ই সর্বসম। এই যে দেখো, এই যে এটা হচ্ছে সর্বসম চিহ্ন। তাহলে ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ, তাই না? তো লিখে দাও ত্রিভুজ ও সি এফ, ও সি এফ এটা কি সর্বসম, তাই তো? আচ্ছা এখন দেখো যেহেতু এই ত্রিভুজকে, দেখো যেহেতু এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম হয়েছে, এখন তুমি লিখতে পারবে যে ও ইজ ইকুয়াল টু ও এফ, ঠিক আছে। তো লিখে দিবে সুতরাং, সুতরাং লিখে দিবে যেটা, তো লেখো যে সুতরাং কি লিখবে, যে ও ই, তাই না, ও ই ইজ ইকুয়াল টু ও এফ। দেখো আমাকে কিন্তু, দেখো আমাকে এটাই কি প্রমাণ করতে বলছে, তো আমি এটা এখন কি নিয়ে আসছি, তো এটাই কি প্রমাণিত। তো লাস্টে লিখে দিবে যে প্রমাণিত।
ওকে, তাহলে এটা হচ্ছে এই যে এটার প্রমাণ, ঠিক আছে। তো আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।